আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত একটি বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম কীভাবে লেখা যায় একসাথে তিনটা বিষয় আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনার জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে আমরা অ্যালগরিদম লিখব, তাই না? এই যে লক্ষ্য করি, মনে করি একটি বর্গক্ষেত্র, এটি একটি বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রের চার বাহুর দৈর্ঘ্য তো সমান। তো একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে মনে করি এ, প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ মানে এক বাহুর দৈর্ঘ্য এ, তাই না? কারণ চারটি বাহু তো সমান। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এইটা ধরে পরিসীমা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম কীভাবে লিখতে হবে, অ্যালগরিদম কীভাবে লিখতে হবে, ফ্লো চার্ট কীভাবে আঁকতে হবে, তাই না? তো বর্গের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে এই 4a, এই যে চার বাহু অর্থাৎ চার বাহুর যোগফল অথবা 4 ইন্টু বাহু। বাহু যেহেতু আমরা এ ধরেছি সেজন্য লিখতে পারি 4 ইন্টু এ। এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র 4a। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, তাই না? এটা তো আমরা জানি, পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম। তাহলে এই সূত্র ধরে এখন আমরা সমাধান করব। প্রথমে এই দিকে আমি ফ্লোচার্ট অঙ্কন করব, এই ফ্লোচার্ট, এবং ডান দিকে অ্যালগরিদম। অ্যালগরিদম কি? তো অ্যালগরিদম হচ্ছে একটা প্রোগ্রামের কোন ধাপে কি করব তার ধারাবাহিক বর্ণনা। যেমন প্রথম ধাপে আমরা লিখতে পারি প্রোগ্রাম শুরু করি, প্রত্যেকটা প্রোগ্রামে আমরা এটা লিখে থাকি, তাই না? প্রোগ্রাম শুরু করি, শুরুতে এটা লিখতে হয়। তারপরে আমরা ইনপুট হিসেবে এই যে সূত্র আছে, সূত্রের ডান দিকে এ না, তো ইনপুট হিসেবে এক বাহুর দৈর্ঘ্য এ এর মান গ্রহণ করি, এটা লিখতে পারি। তো এ হচ্ছে এখানে ভেরিয়েবল, চলক। এখানে এ না ধরে আমি বিশেষ করে এক্স ধরতে পারতাম, তাই না? তো এ ধরেছি, এ লেখা সহজ, বলা সহজ, সেজন্য। এর পরের ধাপে এই সূত্রটা লিখব, পরিসীমা সমান 4a নির্ণয় করি। ওই যে কিছুক্ষণ আগে বললাম বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 4 ইন্টু বাহু এ ধরেছি। এর পরের লাইনে আমরা আউটপুট লিখব। তো আউটপুট মানে কি? প্রিন্ট করব কার মান? পরিসীমার মান। সেই জন্য লিখব পরিসীমা এর মান প্রিন্ট করি। সবার শেষে প্রোগ্রাম শেষ করার জন্য লিখব প্রোগ্রাম শেষ করি। তো তাহলে এইখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এই যে এই ক্ষেত্রে শুরু এবং শেষ নিয়ম রক্ষার্থে লিখে থাকি। মাঝখানে তিনটা প্রধান ধাপ এই অ্যালগরিদমের: ইনপুট, প্রক্রিয়াকরণ, আউটপুট। সূত্রে যা লিখি সেটা যদি মনে থাকে তাহলে আমরা টোটালটা লিখতে পারবো। আমি একটু সূত্র ধরে বিশ্লেষণ করি। সূত্রের ডান দিকে কি আছে? এ, এটা কিন্তু ইনপুট। তো এটা ইনপুট হিসেবে উপরে লিখব। আচ্ছা, সূত্রের সমানের বাম দিকে কি আছে? সমানের ডান দিকে যেটা আছে এ, এটা উপরে যাবে, 4 লেখার প্রয়োজন নাই। এ হচ্ছে ইনপুট ভেরিয়েবল, তাই এই এটা উপরে যাবে। আর সমানের বাম দিকে পরিসীমা যেটা, সেটা যে আউটপুট, সেটা আউটপুটটা নিচে আসবে। ইনপুট, প্রক্রিয়াকরণ, আউটপুট। এই হচ্ছে অ্যালগরিদম। 5টা ধাপে আমরা সম্পন্ন করেছি। এই অ্যালগরিদম দেখে ডান দিকে ফ্লোচার্ট অঙ্কন করব। শুরুর জন্য এই প্রতীক আমরা তো জানি, তাই না? এর মধ্যে লিখবে স্টার্ট। তারপরে এই যে ইনপুট নেওয়ার জন্য বাহুর দৈর্ঘ্য গ্রহণ করি মানে কি? ইনপুট নেই, তার জন্য লিখব ইনপুট। ইনপুটের জন্য এরকম সামান্তরিক প্রতীক, এর মধ্যে লিখব ইনপুট এ। আর মানে বাহু লিখতে পারি, এই ব্র্যাকেটে এটা লিখলেও হবে, না লিখলেও হবে। এরপরে সূত্রটা লিখব। এই সূত্র লেখার জন্য যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য প্রক্রিয়াকরণ ধাপ। আর প্রক্রিয়াকরণের জন্য আমরা জানি যে এই আয়তাকার প্রতীক ব্যবহার করা হয়, এরকম আয়তাকার প্রতীক। এর মধ্যে লিখব পরিসীমা সমান এটা, তো পরিসীমার ইংরেজি হচ্ছে পেরিমিটার। পি লিখতে পারি বা পেরিমিটার লিখতে পারি, সমস্যা নেই। পি ইকুয়াল টু এটা, পি দ্বারা আমরা পরিসীমা নির্দেশ করেছি। তাহলে আমরা পরের ধাপে কি করব? প্রিন্ট করার জন্য আবার এরকম একটা চিত্র আঁকবো, কারণ ইনপুট আর আউটপুটে একরকম প্রতীক। এর মধ্যে লিখব প্রিন্ট কার নাম? এই বাম দিকের এটার নাম। ওই যে কিছুক্ষণ আগে বললাম ডান দিকে যে এ, এটা উপরে যাবে, আর এই বাম দিকের সমানের বাম দিকে যেটা থাকবে এটা নিচে আসবে। সূত্র জানা থাকলে আমরা এটা লিখতে পারবো।
তারপরে আবার অনুরূপ একটা প্রতীক ব্যবহার করে এন দিয়ে প্রোগ্রাম শেষ করব। তো এটা হচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্ট। এখন আমরা কি করব, সি প্রোগ্রাম লিখব। তো এখানে তো সি প্রোগ্রাম ধরবে না, পরের পেজে যাচ্ছি। এখানে সি প্রোগ্রাম লিখব। তো সি প্রোগ্রাম মূলত একটি উচ্চতর প্রোগ্রামিং ভাষা, তাই না? আমরা তো জানি। সি প্রোগ্রামের শুরুতে আমরা কি করব, একটি হেডার ফাইল যুক্ত করব। ইনক্লুড হ্যাশট্যাগ ব্যবহার করে ইনক্লুড stdio, এটি হচ্ছে একটি হেডার ফাইল প্রথমে যুক্ত করতে হয়। এই হেডার ফাইলের মাধ্যমে বিশেষ করে স্ট্যান্ডার্ড, এটার পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট .h দ্বারা হেডার ফাইল বোঝায়। এবং প্রোগ্রামের মধ্যে কিছু লাইব্রেরি ফাংশন ব্যবহার করব আমরা, যেমন স্ক্যান এফ, প্রিন্ট এফ। তো ওইগুলোর কার্যগুলি এটার সাথে লিঙ্ক করা আছে, সেজন্য এটা হেডার ফাইল হিসেবে যুক্ত করতে হবে। তারপর মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট হবে। মেইন ফাংশনের প্রতীক, মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। স্টার্ট করার জন্য কার্লি ব্র্যাকেট। এরপরে আমরা কি করব, এখানে একটি কিওয়ার্ড লিখব। তো আমরা কিওয়ার্ড হিসেবে ফ্লট লিখতে পারি, আইএনটি লিখতে পারি। তো ফ্লট লিখলাম, মনে করি এই বর্গের ক্ষেত্রফল নির্ণয় এর তথ্য ডেটা ভগ্নাংশ হতে পারে, ফ্লট টাইপ ডেটা হতে পারে। সেজন্য আমাদের এইখানে এই লাইনটার নাম হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন। এখানে ভেরিয়েবল ঘোষণা করতে হবে। ভেরিয়েবল ঘোষণার নিয়মটা হচ্ছে, প্রথমে আমরা ডেটা টাইপ হিসেবে কিওয়ার্ড লিখব। তো ডেটা টাইপ এখানে আমরা ভগ্নাংশ ডেটা টাইপ হিসেবে লিখেছি ফ্লট কিওয়ার্ড হিসেবে। একটা স্পেস দিয়ে আমরা ইনপুট ভেরিয়েবল কি লিখছিলাম মনে আছে কিছুক্ষণ আগে, এই ইনপুট দিয়ে একটা স্পেস দিয়ে এ লিখব। তারপরে কমা দিয়ে কিসের মান বের করব সেটা লিখব। পেরিমিটার বের করব পি, তাই এখানে আমরা পি লিখব। এখানে দুইটা ভেরিয়েবল লিখেছি। প্রথমটা হচ্ছে এ ইনপুট ভেরিয়েবল, আর এই ইনপুটের উপর ভিত্তি করে আউটপুট আকারে পি এর মান পাবো, তাই আউটপুট হচ্ছে পি। পি হচ্ছে আউটপুট ভেরিয়েবল। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ভেরিয়েবল কি, পূর্বে বলেছি আবারও বলছি, ভেরিয়েবল হচ্ছে মেমোরি লোকেশন। মেমোরিতে জায়গা নির্ধারণের জন্য আমরা দুটো নাম ব্যবহার করলাম, এ এবং পি। এ হচ্ছে ইনপুট নামে, যে এ নামে আমাদের মেমোরিতে একটা জায়গা থাকবে, সেখানে যেটি ইনপুট দিব ওর মধ্যে সংরক্ষিত থাকবে। এবং আউটপুট পাওয়ার জন্য পি নামে একটি জায়গা থাকবে, যেখানে আউটপুটটা থাকবে। তাহলে এখানে যে ব্যবহার করেছি এ এবং পি ভেরিয়েবল হিসেবে, যে মেমোরি লোকেশন, মেমোরির ঠিকানা। এর পরের লাইনে আমরা এই ইউজারের কাছ থেকে তথ্য গ্রহণ করার জন্য প্রিন্ট এফ ফাংশনের মধ্যে আমরা এই যে প্যারান্থিসিসের মধ্যে একটা প্যারামিটার পাস করতে পারি, সেটা হচ্ছে ইন্টার ভ্যালু অফ আর্ম। আমি বললাম এক বাহুর দৈর্ঘ্য দিন, বর্গের বাহুর দৈর্ঘ্য দিন, তাই বললাম এক বাহুর দৈর্ঘ্য, আর্ম মানে বাহু। এবার প্রোগ্রামটা যখন রান করবে তখন কিন্তু এই লাইনটা দেখতে পাবে ইউজার। এখন ইউজার কি করব, কিবোর্ড থেকে একটা তথ্য দিবে, ডেটা দিবে না, একটা মান তো দিবে, এক বাহুর দৈর্ঘ্য তো ইনপুট দিবে। তো ইনপুট কিবোর্ড থেকে ব্যবহার করে যখন দিবে, সেই ডেটাটা, সেই মানটা গ্রহণ করার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করতে হবে। স্ক্যানএফ ফাংশনের কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেবে। এখন কোন ধরনের ডেটা ইনপুট নেবে, ফ্লট টাইপ ডেটা, ভগ্নাংশ ডেটা। ভগ্নাংশ ডেটার জন্য এখানে এই নিয়ম অনুযায়ী স্ক্যানএফের মধ্যে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %f ব্যবহার করব একবার। %f একবার ব্যবহার করেছি শুধুমাত্র এ ইনপুট ভেরিয়েবল, সেই জন্য এর জন্য ব্যবহার করেছি একবার। এই %f হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, যেটির মাধ্যমে স্ক্যানএফ অর্থাৎ কিবোর্ড থেকে একটা ভগ্নাংশ ডেটা ইনপুট নেবে। ইনপুট নিয়ে কার মধ্যে রাখবে, এইটার মধ্যে রাখবে। যার মধ্যে রাখবে সেটা আবার পাশে লিখতে হবে অ্যান্ড দিয়ে। অ্যান্ড এ মানে অ্যাড্রেস অফ এ। অর্থাৎ এই লাইনটার অর্থ হচ্ছে কিবোর্ড থেকে একটি ভগ্নাংশ ডেটা ইনপুট নিয়ে এর মধ্যে সংরক্ষণ করবে, সেজন্য লিখলাম অ্যান্ড এ মানে অ্যাড্রেস অফ এ ভেরিয়েবলের ঠিকানা। এরপরে আমরা কি করব, সূত্র লিখব, মনে আছে পি সমান ওই যে 4a, 4 ইন্টু এ। আর একটা বিষয় বলে রাখি, প্রোগ্রামে ইন্টুটা এই স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করে, এটা তোমরা জানি। তারপরে আবার প্রিন্টএফ ব্যবহার করব আউটপুট পাওয়ার জন্য। এখন কি আউটপুট পাবো, পিটা আউটপুট হবে, সেজন্য এখানে লিখতে পারি পরিসীমা সমান, পরিসীমার ইংরেজি যে পেরিমিটার, আমরা জানি ক্ষেত্রফলের ইংরেজি এরিয়া, আর পরিসীমার ইংরেজি প্যারিমিটার, তাই আমি লিখলাম প্যারিমিটার ইকুয়াল টু মানে পরিসীমা সমান, এখানে মানটা প্রদর্শন করবে। মানটা প্রদর্শন করবে কার মান, পি এর মান। তো পি এখানে লিখব, কিন্তু একটা কথা আছে, এখানে পি লেখা যাবে না, পি লিখতে হবে পরে।
তাহলে কি লিখতে হবে, যেখানে আমার ফলাফলটা প্রকাশ করবে সেখানে আবার এই পার্সেন্টেজ এফ লিখতে হবে। তারপরে লিখবো এখানে কার মানটা প্রকাশ করবে, পি এর মান, তাই এখানে একটা কমা দিব, পি লিখব, পি এর মানটা এখানে প্রদর্শন করবে। তাহলে আরেকবার বলছি, এইখানে স্ক্যানএপের মাধ্যমে ইনপুট নিয়ে এর মধ্যে সংরক্ষণ করবে। আর প্রিন্টএপের মধ্যে যদি আমরা পার্সেন্টেজ এফ লিখি, তাহলে পার্সেন্টেজ এফ কমা দিয়ে পাশে যার নাম লিখব তার মানটা এখানে আউটপুট দেখাবে। সবার শেষে রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। এখন যদি আমরা আউটপুট দেখতে চাই, যদি মনে করি এই প্রোগ্রামটা রান করলে কীরকম হবে যদি দেখতে চাই, এই হচ্ছে আমাদের সি প্রোগ্রাম। তাহলে এই প্রোগ্রামটি লিখে ডিবাগ করে আমরা যদি রান করি এই ধরনের আউটপুট পাবো। প্রথমে এই লাইনটা দেখা যাবে, প্রিন্টএপের মধ্যে কী লিখেছিলাম, ইন্টার ভ্যালু অফ অ্যান আর্ম, এই লাইনটা এখানে দেখা যাবে। আমাকে বলছে প্রোগ্রামটা রান করার পরে এরকম তথ্য আছে, বলছে এখানে আমাকে একটি বাহুর দৈর্ঘ্য দিন। ওকে, আমি দিই, একটা কাল্পনিক তথ্য দিলাম আমি 6.2, এইটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। এবার ওটা দেওয়ার পরে এন্টারে চাপ দেওয়ার সাথে সাথে এই লাইনটা প্রদর্শন করবে, পেরিমিটার ইকুয়াল টু পার্সেন্টেজ এফ যেখানে প্রকাশ লিখেছি সেইখানে ফলাফলটা প্রদর্শন করবে। এখন এইটা এর মান এখানে বসিয়ে 4 দিয়ে গুণ করলে আমাদের হয় 24.8, 24.8। কিন্তু এফ এর আউটপুট অর্থাৎ ফ্লট টাইপ ডেটার আউটপুটের ডিফল্ট ফরম্যাট হচ্ছে কমপক্ষে পয়েন্টের পরে 6 সংখ্যা প্রদর্শন করবে। সেজন্য এই যে 8-এর পরে আরও 5টা শূন্য প্রকাশ করেছে। কারণ কি, এই পার্সেন্টেজ এফ যদি আউটপুট হিসেবে ব্যবহার করি তাহলে এইখানে পয়েন্টের পরে কমপক্ষে 6 সংখ্যা প্রদর্শন করবে, এটা হচ্ছে নিয়ম। যদি আমরা এখানে চেয়ে কম দিতে পারি তাহলে এখানে সংখ্যা লিখে দিতে হবে, যদি 2f দিই তাহলে 2টা সংখ্যা প্রদর্শন করবে। দরকার নেই, আমরা এইভাবেই রাখবো। এমনি অনেক শিক্ষার্থীর কাছে সি প্রোগ্রাম জটিল মনে হয়, আমি সবচেয়ে সহজভাবে আলোচনা করার চেষ্টা করি। আরেকটা জিনিস, সেখানে \n ব্যবহার করেছি নতুন লাইন তৈরির জন্য, নিউ লাইন তৈরির জন্য \n ব্যবহার করা হয়ে থাকে। এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি পরের ক্লাসে কি আলোচনা করবো ওটা দেখে যাই। পরের ক্লাসে আলোচনা করব এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম। তবে একটি বিষয় বলে রাখি, এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে, বোর্ড পরীক্ষায়। তাই পরের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।